মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকের মনে হচ্ছে যে বাংলার এত বড় সিলেবাসটাকে কিভাবে রিভিশন দেব। বই খুললেই তো মনে হচ্ছে যেন এক সমুদ্র। তো কিভাবে পড়লে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে আমাদের এই কদিনের মধ্যে পুরো বইটা একবার রিভিশন হয়ে যাবে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, আর শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ তুমিও যেই জায়গায় রয়েছো তোমার বন্ধুও হয়তো সেই কথাই ভাবছে। তো এটা আমার অনেক ভাই বোনেদের মাথার মধ্যেই কিন্তু এই ভাবনাটা চলছে যে কি এই কদিন বাকি, আমি তো কিছুই পড়িনি, তো আমি রিভিশনটা দেবো কিভাবে। তো সমস্ত কিছু যার পড়া হয়ে গেছে তার জন্য এই ভিডিওটা, আর যে মনে করছো যে আমি এখনো কিছুই পড়িনি কিভাবে পড়তে শুরু করব, তার জন্যও থাকছে এই ভিডিওটা। তো চলো শুরু করছি তাহলে। আজকে আমরা শেষ মুহূর্তে কিভাবে বাংলায় তোমরা রিভিশন দেবে সেই নিয়ে হবে আজকের ভিডিও। তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথম বলবো তাদের উদ্দেশ্যে যারা ভাবছো যে আমি এখনো কিছু পারছি না, আমি বই খুললেই মনে হচ্ছে যে কোথা থেকে শুরু করব, কি পড়বো কিছুই বুঝতে পারছি না। সেই যে মাইন্ড তোমরা মাথার মধ্যে যেটা তোমাদের ঘুরছে, সেটাকে সবার ফার্স্ট রিসেট করে দিতে হবে, মানে সেটাকে মাথা থেকে বের করে দিতে হবে। তুমি যে ভাবনাটা ভাবছো যে আমি কোথা থেকে শুরু করব, তোমাকে তো আমি আর তার জন্য বলে দেব। তো সবার আগে কি করতে হবে, ওই ভাবনাটাকে মাথা থেকে দূর করতে হবে। তাহলে সবার আগে তোমরা যেটা করবে, তোমাদের মাথার মধ্যে যে ভাবনাটা ঘুরছে সেই মাইন্ডটাকে, তো মাইন্ড রিসেট করতে হবে। সবার ফার্স্ট হবে তোমাদের এটাই কাজ। দ্বিতীয়ত, একটা স্মার্ট প্ল্যান। আমরা এই ভিডিওতে একটা স্মার্ট প্ল্যান দেব, যেই প্ল্যানটা অনুযায়ী মানে তুমি কোন দিনে কোন পার্টটা পড়বে, মানে তুমি এক এক দিনে কত নাম্বারের জন্য পড়ছো, সেটা থাকবে আজকের এই ভিডিওতে। এখানে আমি বলে দেবো একটা স্মার্ট প্ল্যানের কথা, মানে কোন দিনে তুমি কোন বিষয়টা পড়লে তুমি ঠিকঠাক ভাবে এগোতে পারবে, কিভাবে রিভিশনটা দেবে। যারা মনে করছো আমাদের তো পড়া হয়ে গিয়েছে, আমরা এখন কিভাবে রিভিশন দেব, তোমরা ফলো করবে এই স্মার্ট প্ল্যান। তুমি এই স্মার্ট প্ল্যান অনুযায়ী পড়বে। এবং 3 নম্বর, তোমার পড়া হয়ে গিয়েছে, 3 নম্বরে যেটা রয়েছে রাইটিং টিপস। আমরা সমস্ত কিছু শিখে নিয়েছি, আমরা জেনে নিয়েছি, আমাদের পড়া কমপ্লিট। এরপরে আমাদের থাকছে যে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব, বাংলা কোশ্চেন কিভাবে লিখলে পরীক্ষক খুশি হবেন এবং তুমি নাম্বার পাবেন, সেই রাইটিংয়ের কিছু টিপস থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা বুঝতে পারছো তো কি হতে চলেছে তোমার জন্য। তাই ভিডিওটা শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ তুমি যে জায়গায় দাঁড়িয়ে ভয় পাচ্ছ, তোমার বন্ধু কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে ভয় পাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই তুমি এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করে দিও। দেখো, প্রথমে আসবো আমি ডে 1। প্রথম দিন তোমরা কি পড়বে, প্রথম দিন তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে গল্প। গল্প কেন পড়বে, কারণ গল্প আমাদের টোটাল নাম্বার থাকে গল্পে 15 নাম্বার। 15 নাম্বার কিন্তু এই শুধুমাত্র থাকে গল্প থেকে। কোন গল্প থেকে, এই যে এখানে 5টা গল্প রয়েছে, এখানে আমাদের 5টা গল্প রয়েছে। দেখো, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ এবং রয়েছে অদল বদল। এই 5টা গল্প সবার ফার্স্ট, যার পড়া হয়নি সে সাজেশন দেখে এখান থেকে প্রশ্নগুলো পড়বে। আমি অলরেডি সাজেশন ইউটিউবে দিয়ে দিয়েছি, ওই সাজেশন দেখে যেই যে এই 3টে গল্প সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এই 3টে গল্প সবার আগে পড়বে। তারপরে এখানে নদীর বিদ্রোহ থেকে 3 মানের প্রশ্ন, তোমরা সাজেশন ভিডিওটা দেখে নিও একবার। তো সবার আগে তোমরা গল্প পড়বে, এবং গল্পে যে অংশটা পড়তে হবে সেটা হচ্ছে রিডিং পড়তে হবে সবার আগে। ভালো করে ভালো করে রিডিং পড়বে। কেন পড়বে, কারণ এমসিকিউ এর জন্য, এসএকিউ এর জন্য তুমি যতবার রিডিং পড়বে, যতবার ভালো করে পড়বে, তত তোমার এমসিকিউ এসএকিউ এর উত্তর কিন্তু ভালো তুমি লিখতে পারবে। বোঝা গেল? তাহলে এই 5টা গল্প তুমি সবার আগে পড়বে। গল্প থেকে টোটাল থাকছে তোমার 15 নাম্বার। 15 নাম্বার যদি আমি ভাগ করে দেখিয়ে দিই তোমাকে, এই 15 নাম্বারের মধ্যে 3 নাম্বার থাকবে এমসিকিউ। 3 নাম্বারের গল্প, মানে গল্প থেকে 3 নাম্বার এমসিকিউ থাকবে। আর এসে কিউ থাকবে তোমাদের 4 নম্বর। এসে কিউ থাকবে 4 নম্বর। 5টা থাকবে, 5টা গল্প থেকে এক একটা করে প্রশ্ন থাকবে, 5টাই থাকবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে যে কোনো 4টে প্রশ্নের উত্তর, তাহলে 4 থাকছে। 3 নম্বরের প্রশ্ন 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন এই গল্প থেকেই 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। তাহলে টোটাল 15 নাম্বার কিন্তু আমরা ডে 1-এ কমপ্লিট করব। আমরা ডে 1-এ 15 নাম্বারের জন্য পড়বো। প্রথম যেটা পড়বো 15 নাম্বারের জন্য পড়বো ডে 1। নেক্সট আসবো ডে 2। ডে 2-এ আমরা কি পড়বো,
আমরা পড়বো কবিতা। কবিতা আমাদের কত নাম্বার থাকে? কবিতা থাকে আমাদের 15 নাম্বারের জন্য। কি কি কবিতা রয়েছে দেখো, অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, প্রলয় উল্লাস, অভিষেক, সিন্ধু তীরে, আর রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। সাজেশন ভিডিও দেখে নাও, দরকার পড়লে আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে সেটা তোমাদেরকে দিয়ে দেবো, সাজেশন ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেই ভিডিও দেখে যারা মনে করছো যে আমার এখনো কিছুই পড়া হয়নি, আমি কিভাবে পড়বো, সেই সাজেশন ভিডিওটা দেখো, এবং কোন কোন প্রশ্ন তুমি কোন কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট রয়েছে সেটা তুমি ওই ভিডিওটা দেখলেই পেয়ে যাবে। এবং যাদের পড়া হয়ে গিয়েছে, এই 15 নম্বর কবিতার জন্য তোমরা যেই যেই অংশগুলো থেকে পড়েছো, এই প্রত্যেকটা কবিতা সবার আগে পড়বে, সবার আগে কবিতা পড়বে, এবং তারপরে যে ওইখান থেকে তুমি যা যা প্রশ্ন পরীক্ষার জন্য রেডি করেছো সেইগুলো পড়বে। 15 নাম্বারের মধ্যে আমরা দেখব 3 নাম্বারের এমসিকিউ থাকবে, 4 নাম্বার, মানে কবিতা 7টা রয়েছে, যে কোনো 5টা কবিতা থেকে আমাদের ভিএসএকিউ থাকবে, 5টা থাকবে। লিখতে হবে কটা? লিখতে হবে 4টা, তোমাকে লিখতে হবে 4টা। আর থাকবে 3 নাম্বার, 3 নাম্বারে 2টো প্রশ্ন থাকবে যে কোনো একটা কবিতা থেকে। 3 নাম্বারে তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে, 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। আর থাকছে 5 নম্বরের একটা প্রশ্ন, 2টো থাকবে, একটা লিখতে হবে, সেটা যে কোনো একটা কবিতা থেকে। তাহলে ডে 2 এ কিন্তু আমরা কভার করে নিলাম কত নাম্বার বাবা? 15 নাম্বার। তাহলে দুদিনে আমরা কত নাম্বারে পড়ে নিলাম? 15 প্লাস 15, 30 নাম্বার কিন্তু অলরেডি আমাদের পড়া হয়ে গিয়েছে দুদিনের মধ্যে। নেক্সট আসবো ডে 3। ডে 3-র ব্যাপারটা একটু অন্যরকম। এখানে তোমাকে প্রবন্ধ দেখতে হবে, নাটক দেখতে হবে, বঙ্গানুবাদ দেখতে হবে। কেন এত নাম্বার? সব আসবো। এখানে একটু বলে নিই, এখানে প্রথম আসি প্রবন্ধতে। প্রথম আসি প্রবন্ধ। দেখো বাবা, এখানে 2টো প্রবন্ধ রয়েছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো এমসিকিউ এখানে প্রবন্ধ থেকে টোটাল থাকে তোমাদের 11 নাম্বার। কি কি থাকে, কি কি থাকে একটু বলে নিই। এখানে থাকে 3 নম্বরের এমসিকিউ, এই 2টো প্রবন্ধ মিলিয়ে 3টে এমসিকিউ তোমাকে করতে হবে, তাহলে 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারের একটা প্রশ্ন ভিএসএকিউতে 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 3টে লিখতে হবে। ভিএসএকিউ মানে 1 নাম্বারের যে এসএকিউ প্রশ্নগুলো, সেক্ষেত্রে 4টে দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে 3টে। এই প্রবন্ধ থেকে তোমাদের 3 মানের কোনো প্রশ্ন থাকবে না, থাকবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 2টো থেকেই থাকবে। তুমি যদি এইটা করো, এটা থেকেও থাকবে, বাংলা ভাষা বিজ্ঞান এটা থেকেও থাকবে, মানে 2টো প্রশ্ন 2টো আলাদা আলাদা প্রবন্ধ থেকে থাকবে, এই 2টো প্রবন্ধ থেকে থাকবে। লিখতে হবে কটা? একটা। তাহলে তোমাকে এখানে 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে একটা। তাহলে তুমি মনে করো তুমি যে কোনো একটা প্রবন্ধ ভালো করে করলে, বড় প্রশ্নের জন্য যেহেতু 3 নম্বরের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 মানের প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তুমি যে কোনো একটা প্রবন্ধকে প্রথমে টার্গেট করে নাও, যে এই প্রবন্ধটা থেকে পড়বো, সব প্রশ্ন পড়বো, যাই প্রশ্ন দিক না কেন আমি লিখতে পারবো, এরকম একটা নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে। তাহলে তুমি যে কোনো একটা প্রবন্ধ রেডি করলে, আরেকটা প্রবন্ধ কি করবে? অবশ্যই সেটাকে রিডিং পড়বে। কেন পড়বে? কারণ এমসিকিউ আসবে, ভিএসএকিউ আসবে সেই প্রবন্ধটা থেকে। বুঝতে পেরেছো? তাহলে কোনো প্রবন্ধই কিন্তু ছাড়লে চলবে না, তুমি কোশ্চেন না পড়তে পারো, কিন্তু রিডিং তোমাকে কিন্তু পড়তেই হবে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট আসবো আমি নাটক থেকে। নাটক থেকে আমাদের নাটক কি রয়েছে? আমাদের নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। এখান থেকে কোনো তোমাদের 3 মানের প্রশ্ন থাকবে না, কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, কোনো ভিএসএকিউ প্রশ্ন থাকবে না, একটাই প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 4 মানের একটা বড় প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এই সিরাজউদ্দৌলা নাটক থেকে। আমি সিরাজউদ্দৌলা থেকে সাজেশন দিয়ে দিয়েছি, একটা ভিডিওতে আমি পুরো বাংলার সাজেশন দিয়েছি, সেটা তোমরা করবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে বঙ্গানুবাদ। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদে থাকে তোমাদের 5 নম্বর। বঙ্গানুবাদ মানে ইংরেজি 3-4টে লাইন তোমাদের দেওয়া থাকবে, সেটাকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে। এটার কোনো সাজেশন নেই, তবে এটার একটাই সাজেশন, তোমরা এটার জন্য টেস্ট পেপার প্র্যাকটিস করবে। টেস্ট পেপার থেকে প্রত্যেক বছর বঙ্গানুবাদ কিন্তু কমন চলে আসে। তো তোমাদেরকে আমি একটাই বলবো, তোমাদের পর্ষদ টেস্ট পেপার, তোমাদের কাছে এবিটিএ টেস্ট পেপার রয়েছে, এই 2টো টেস্ট পেপার থেকে মোটামুটি তোমরা চেষ্টা করবে এই পর্ষদ টেস্ট পেপারের সমস্তটা কভার করার, এবং এবিটিএ টেস্ট পেপারের 10-12টা সেট করার বঙ্গানুবাদের জন্য, প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? তাহলে এই দিনে আমরা কত নাম্বার পড়লাম? এখানে তোমার 16, 4, 15, 5, 20, তাহলে আমরা ডে 2-তে 20 নাম্বার কভার করলাম।
ঠিক আছে, ডে 2তে আমরা 20 নাম্বার পড়ে নিলাম, তাহলে আমাদের 3 দিনের মধ্যে কিন্তু টোটাল 50 নাম্বার তৈরি হয়ে গেল, কারণ ওই পাশে গল্প 15, কবিতা 15, এবং ডে 3তে আমাদের প্রবন্ধ, নাটক এবং বঙ্গানুবাদ মিলিয়ে 20 নাম্বার, টোটাল আমাদের 50 নাম্বার কিন্তু রেডি। নেক্সট আমরা কিভাবে রিভিশন দেবো? নেক্সট আমরা ডে 4-এ যেটা পড়বো সেটা হচ্ছে কোনি। তোমরা জানো কোনি প্রত্যেকে তোমাদের একটা সহায়ক পাঠ রয়েছে, এখান থেকে কিন্তু কোনো তোমাদের বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন থাকে না। 5 মানের প্রশ্ন তোমাদেরকে 2টো লিখতে হয়, 3টে দেওয়া থাকবে, টোটাল তোমাদের কোনি থেকে থাকবে 10 নম্বর। এই 10 নম্বরের জন্য তুমি একটা দিন টাইম দাও, কারণ কোনির যে কোনো অংশ থেকে প্রশ্ন আসতে পারে। তো সে জায়গা থেকে তুমি কোনি হয় ভালো করে রিডিং পড়ো, জিনিসটা খুব ভালো করে রিডিং পড়ো, রিডিং পড়ে তুমি উত্তরগুলো লেখার চেষ্টা করো, উত্তরগুলো পড়ার চেষ্টা করো। এখান থেকেও আমি কিন্তু তোমাদেরকে অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি, কোনি থেকেও কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। যারা মনে করছো যে আমার তো বই পড়তে ভালো লাগছে না, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করব, তুমি এই কোনির একটা সিনেমা রয়েছে, তুমি চাইলে ইউটিউব থেকে কিন্তু ওই সিনেমাটা একবার দেখে নিতে পারো, জাস্ট তোমার থিমটা মনে রাখার জন্য। তুমি ওখান থেকে দেখলে তুমি অনেকটা অংশ কিন্তু পেরে যাবে। তো এটার জন্য আমি তোমাদেরকে একটা দিন টাইম দিচ্ছি, তো একটা দিনের মধ্যে নিশ্চয়ই 3 ঘন্টা 3.5 ঘন্টার ওই মুভিটা দেখে নেওয়া যায়। কিংবা তুমি যদি খুব ভালো করে চাও তো তুমি বইটাও রিডিং করে নিতে পারো, ভালো করে বুঝবে যে কেন বলছে, কাকে বলছে, কোন কথাগুলো বলছে, এগুলো বুঝবে। আর সাথে সাথে তুমি যে সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি কোনি থেকে, সেটা তুমি করার চেষ্টা করো। কিংবা তুমি যদি তোমার অন্য কোনো সাজেশন ফলো করে থাকো, তোমার টিউশনের টিচার বা স্কুলের কোনো সাজেশন ফলো করে থাকো, তুমি যেটা দেখে রেডি করেছো, নিজের জন্য তুমি যেটার জন্য রেডি হয়েছো, যেটাকে পড়ে তুমি রেডি করেছো, তুমি সেটাই পড়বে। এই গেল আমাদের ডে 4। নেক্সট আমরা যেটা করব ডে 5, এটা হচ্ছে আমাদের লাস্ট দিন। এটা আমরা কি পড়বো? ব্যাকরণ। ব্যাকরণ থেকে আমাদের কত নাম্বার থাকে? 16 নাম্বার থাকে। 16 নাম্বারের মধ্যে থাকে আমাদের এমসিকিউ থাকে 8 নাম্বার, ভিএসএকিউ থাকে 8 নাম্বার। ঠিক আছে, এমসিকিউ থাকে 8 নাম্বার, ভিএসএকিউ থাকে 8 নাম্বার। এই গেল আমার ব্যাকরণ। ব্যাকরণে কি কি রয়েছে? কারক রয়েছে, সমাস, বাক্য, বাচ্য আমার ইউটিউবে করানো রয়েছে। পাশাপাশি আমি তোমাদেরকে সাজেশনে কিন্তু ব্যাকরণ থেকে একটা পিডিএফও দিয়েছি, যেটা আমাদের অ্যাপে পেয়ে যাবে, নলেজ এ টু জেড অ্যাপে, সেটা তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে। ওই পিডিএফে দেওয়া প্রশ্নগুলো তুমি যদি রেডি করো, তাহলে তুমি ব্যাকরণের অনেকাংশ কিন্তু ওই পিডিএফ থেকেই তুমি কমন পাবে। বুঝতে পেরেছো? যেগুলো প্রয়োগধর্মী রয়েছে ওগুলোর জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। যেগুলো সংজ্ঞা আসে প্রতি বছর, যেই টাইপের প্রশ্ন আমরা বেশিরভাগ সময় দেখে আসছি যে এই প্রশ্নগুলো আসছে, প্রয়োগমূলক প্রশ্ন বাদ দিয়ে যেইগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই ওই পিডিএফ দেখে করে নিও, তুমি অনেকটাই ওখান থেকে কমন পাবে। পুরোটা পাবে না, অনেকটাই প্রশ্ন কিন্তু কমন পাবে। আচ্ছা, নেক্সট রয়েছে আমাদের সংলাপ অথবা প্রতিবেদন। যেটা করেছো, যে সংলাপ করেছো সে সংলাপ পড়বে, যে প্রতিবেদন রেডি করেছো সে প্রতিবেদন পড়বে। এই দুটো তোমরা এক বেলার মধ্যে করে নাও। রচনার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, রচনার ক্ষেত্রে যেই ধরনের রচনা পড়েছো, আমি বলবো দুটো টাইপের রচনা খুব ভালো করে রেডি করো। দুটো টাইপের রচনা খুব ভালো করে রেডি করো। একটা হচ্ছে বিজ্ঞান রিলেটেড, আরেকটা হচ্ছে পরিবেশ রিলেটেড। একটা হচ্ছে বিজ্ঞান রিলেটেড, আরেকটা হচ্ছে পরিবেশ রিলেটেড। এই ধরনের সাজেশন কিন্তু আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমাদের সাজেশন যে বাংলা ফাইনাল সাজেশন যেটা রয়েছে ওখানে কিন্তু বলে দিয়েছি। তো এই দুটো ধরনের প্রশ্ন তুমি যদি পড়ো, তাহলে কিন্তু তুমি এই দুটো থেকে একটা কমন পেয়ে যাবে। বিজ্ঞান রিলেটেড অনেক কিছু রয়েছে, বিজ্ঞান কুসংস্কার রয়েছে, বিজ্ঞানের ভালো মন্দ রয়েছে, আধুনিক জীবনে বিজ্ঞান রয়েছে, অনেক ধরনের আমি দিয়েছি, ওটা দেখে করে নিও। আর পরিবেশ থেকে যদি তুমি করতে চাও তাহলে তুমি করতে পারো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার, এই ধরনের যেগুলো রয়েছে পরিবেশ রিলেটেড। আর করতে পারো তুমি বিশ্ব উষ্ণায়ন করবে, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, এগুলো সাংস্কৃতিক বা সামাজিক রিলেটেড যেগুলো রয়েছে এগুলো দেখতে পারো। তো কয়েকটা বেশি নেই, যারা রেডি করে ফেলেছো সেগুলো তাদেরকে বলবো যে বিজ্ঞান এবং পরিবেশ থেকে এই জায়গাটা তোমরা ভালো করে জোর দিয়ে পড়ো। আর যারা রেডি করোনি তাদেরকেও বলবো, হাতে তুমি দেখতে পারো এখনো অনেক দিন টাইম রয়েছে, তো অনেক দিন টাইম রয়েছে। আমি তোমাকে 5 দিনের চার্ট দিলাম, তোমার হাতে 5 দিন থাকতে পারে, তোমার হাতে 6 দিন থাকতে পারে, তোমার হাতে 7 দিনও থাকতে পারে। তো সেই জায়গা থেকে তোমরা এখনই রেডি করে নাও যে কোন অংশ ডে 5, যেটা তুমি মনে করছো যে ম্যাম আপনি যেটা ডে 5-এ দিয়েছেন ওটা আমি ডে 1-এ পড়বো, ডে 1-এ করলে আমার ওটা সুবিধে হয়, তাই করো।
আমি তোমাকে বলে দিলাম যে কার কার সাথে কোন কোন অংশটা পড়বে, কারণ তোমরা বাংলা সিলেবাস দেখেছো। এই পরীক্ষার আগে বাংলায় রিভিশন দেওয়া এটা একটা মানে কি বলবো, মানে কি বলবো, এটা একটা প্রচুর বড় সিলেবাস, প্রচুর, মানে কি জিনিসটা নেই তুমি ভাবতে পারবে না, সব কিছু আছে সব কিছু। তো পরীক্ষার আগে এত বড় সিলেবাস রিভিশন করাটাও কিন্তু একটা চাপের ব্যাপার। তো এই জায়গাতে দাঁড়িয়ে অনেকে ভয় পাচ্ছ, কোনো ভয়ের দরকার নেই। তোমরা এইভাবে এই স্ট্র্যাটেজি এই প্ল্যান অনুযায়ী পড়ো, তোমরা অনেকটাই পুরোটাই পুরোটাই তোমরা কিন্তু রিভিশন করে ফেলতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা এখনো পড়োনি তাদেরকেও বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এই প্ল্যান অনুযায়ী পড়া এখনই শুরু করে দাও। তুমি অলরেডি সাজেশন ভিডিওটা ডাউনলোড করে নাও, তুমি সাজেশন ভিডিওটা দেখে এইগুলো এই টাইপের যেগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো তুমি পড়া এখনই শুরু করে দাও। বুঝতে পেরেছো? তাহলে রিভিশন কিন্তু একটা মারাত্মক, তোমাদের এই পরীক্ষার আগে এই প্ল্যানটা কিন্তু একটা মারাত্মক কার্যকরী। তাই এই প্ল্যান অনুযায়ী কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। নেক্সট আমি তোমাদেরকে যেটা বলবো যে রাইটিং টিপস তোমাদের পড়া হয়ে গিয়েছে, এরপরে তোমরা যেটা ফলো করবে, দেখো পরীক্ষার খাতায় তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তুমি সুন্দর করে খাতায় মার্জিন দেবে। এই হচ্ছে, আচ্ছা, এই হচ্ছে আমার পরীক্ষার খাতা, এই হচ্ছে আমার পরীক্ষার খাতা। তুমি এই খাতায় একদম সুন্দর করে, তুমি সুন্দর করে এই খাতায় মার্জিন দেবে। এই হচ্ছে তোমার পরীক্ষার খাতা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই হচ্ছে তোমার পরীক্ষার খাতা, তুমি একদম সুন্দর করে মার্জিন দেবে দুপাশে। তারপরে কি রয়েছে দেখো, সঠিক দাগ নাম্বার। তোমাদের আমি খাতা অফলাইনে যখন দেখি আর কি, যেটা আমি দেখি যে তোমাদের সঠিক দাগ নাম্বার, এটা একটা বিশাল বড় প্লে। তুমি ভাবতে পারছো না এটার জন্য তোমার ভুল নাম্বার হতে পারে। তুমি মনে করো তুমি এখানে তুমি একের দাগের এমসিকিউ প্রশ্ন লিখছো, একের দাগ দেবে, একের দাগের এক, একের দাগের দুই, একের দাগের তিন, একের দাগের চার, এইরকম ভাবে লিখবে। অনেকে কি করে একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ, চারের দাগ এইভাবে লেখে, কিন্তু এইভাবে লিখলে হবে না। তোমার প্রশ্নপত্রে যে দাগ নাম্বারগুলো থাকবে সেটা তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছো? সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাই প্রত্যেকে চেষ্টা করবে যে প্রত্যেকে এখানে কোন দাগের করছো সেটা দাগ নাম্বার দেবে, তারপরে তুমি এইভাবে লিখবে। উত্তর কেমন করে লিখবে, তুমি চাইলে তুমি পূর্ণ বাক্যেও লিখতে পারো, তুমি শর্টেও লিখতে পারো। তুমি যদি শর্টেই লেখো তাহলে তুমি এইভাবে লিখবে, তাহলে তুমি এইভাবে লিখবে, তোমার উত্তর হলো অপশন খ, খ লিখলে উত্তর হলো তপন, উত্তরটা পাশে লিখে দিবে, উত্তরটা পাশে লিখে দিবে। অনেকে কি করে এইভাবে লেখে, যেমন অনেকে কি করে তপন শুধু লিখে দিয়ে চলে দেয়, অপশনটা দেয় না। কিন্তু না, অপশনটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? অপশনটা আবার অনেকে কি করে এই সাইডে খ লেখে, উত্তরটা আগে উত্তরটা লিখে দেয় তারপরে অপশনটা লিখে দেয়। কিন্তু তোমার পরীক্ষার প্রশ্নে কি ওটাই থাকে? আগে এটা লেখা থাকে তারপরে অপশনটা থাকে? এটা তো থাকে না। তোমার কি থাকে, আগে অপশন থাকে তারপরে উত্তরটা লেখা থাকে। তুমি যেরকম প্রশ্নে থাকবে সেরকমটা কিন্তু তোমাকে লিখতে হবে, এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। তাই সঠিক দাগ নাম্বার কিন্তু দিতে হবে। তুমি ধরো, তুমি ধরো তিনের দাগের প্রশ্ন করছো, তিনের দাগে তোমাদের কিন্তু 3 নাম্বারের প্রশ্ন থাকে। তিনের দাগের একে যেটা থাকে, তিনের দাগের একে থাকে তোমাদের গল্প থেকে প্রশ্ন, তার আবার তিনের দাগের, তিনের দাগের একে থাকে গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে, তিনের দাগের এক, এক, আর তিনের দাগের এক, দুই, এই হচ্ছে তোমার গল্প থেকে প্রশ্ন। নেক্সট তোমাদের থাকে তিনের দাগের দুই, এটা থাকে তোমাদের কবিতা থেকে প্রশ্ন, 3, 2, 1, এই হচ্ছে তোমাদের দাগ নাম্বার 3, 2, 1, এটা হচ্ছে তোমাদের কবিতা থেকে প্রশ্ন। সেক্ষেত্রে তুমি যখন তিনের দাগের এই প্রশ্নটা করছো, মনে করো তুমি তিনের দাগের একের দাগ নাম্বারটা করবে, তাহলে তোমাকে কি দাগ নাম্বার লিখতে হবে, তুমি তিনের দাগ দেবে, তুমি তিনের দাগের এক লিখবে, তারপরে তুমি এই দুটো প্রশ্নের মধ্যে মনে করো তুমি এই প্রশ্নটা লিখছো তিনের দাগের দুইয়েরটা, তাহলে তুমি লিখবে 3, 1, 2, এই দাগ নাম্বারটা তুমি লিখছো, দিয়ে তোমার উত্তর শুরু হবে। বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই জায়গাগুলো কিন্তু সবাই লক্ষ্য রাখবে, পুরো দাগ নাম্বার যেন ঠিকঠাক থাকে। দাগ নাম্বার ভুল থাকলে কিন্তু টিচাররা মানে খুশি হবে না, সেক্ষেত্রে এফেক্ট কিন্তু তোমাদের খাতার উপর পড়বে। এই জায়গাটা মাথায় রাখো, কারণ তুমি যদি টিচারকে বোঝাতেই না পারো যে তুমি কোন দাগের প্রশ্নটা করছো, কোন দাগের প্রশ্নটা তুমি লিখছো, সেক্ষেত্রে তোমার নাম্বার কমতে পারে। বুঝতে পারলে? নেক্সট উৎস লিখতে হবে। আচ্ছা, উৎস লিখবে কিনা, উৎস বলতে তোমাদের বাংলায় ধরো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে
এই উক্তির বক্তা হলো তপন, হ্যাঁ লিখতে হবে। কিন্তু তুমি ধরো কোনো ভিএসএ কিউ লিখছো, ভিএসএ কিউ মানে এসএ কিউ মানে 1 মার্কসের যে প্রশ্নগুলো সেগুলো লিখছো, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে ভিএসএ কিউ বা 1 নম্বরের যে প্রশ্ন, সেক্ষেত্রে তোমার যদি 20টা শব্দের মধ্যে লিখতে হবে, তোমাদের প্রশ্নে লেখাই থাকবে, দেখবে কম বেশি 20টা শব্দের মধ্যে লিখতে হবে। এবার তুমি যদি সেক্ষেত্রে উৎস লেখো, ভিএসএ কিউর ক্ষেত্রে, ভিএসএ কিউ এর ক্ষেত্রে আমি বলছি, ভিএসএ কিউ মানে 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার উৎস মানে না লিখলেও হয়, লিখলেও হয়, তবে যদি মানে উত্তরটা একটু বড় হয় সেক্ষেত্রে না লিখলেই বেটার। তোমাকে চেষ্টা করতে হবে 20টা শব্দের মধ্যে বা 20, 21, 22টা শব্দের মধ্যে জিনিসটা কমপ্লিট করে দেওয়ার। সেক্ষেত্রে টু দ্য পয়েন্টে তুমি অ্যান্সার লিখবে, যেটুকু তথ্য চেয়েছে সেটুকু লিখবে, সেক্ষেত্রে উৎস লেখার প্রয়োজন নেই। কিন্তু ধরো তোমাকে একটা বললো, একটা প্রশ্ন আমি উত্তর দিচ্ছি, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরো তোমাকে বললো যে মহানিশার শেষে কি আসবে, তুমি লিখে দেবে মহানিশার শেষে উষা আসবে। কিন্তু এই জায়গায় তুমি একটু যোগ করে দাও, যেহেতু উত্তরটা খুবই ছোট আসছে, তুমি একটু যোগ করে দাও, কাজী নজরুল ইসলামের লেখা বা রচিত প্রলয়োল্লাস কবিতায় মহানিশার শেষে উষার আগমন হবে বা উষা আসবে। এই জিনিসটা মানে একটু তোমাকে মাথা খাটিয়ে লিখতে হবে, যে ওই উত্তরটা একেবারেই ছোট আসছে, তাহলে আমি এখানে যে উৎস আছে সেটাকে আমি একটু যোগ করে দিই। কিংবা ধরো একটু বড় প্রশ্নের ক্ষেত্রে, মানে একটু বড় উত্তর হলো, সেক্ষেত্রে তোমাকে ওই উৎস লেখার অংশের উৎস যোগ করার কোনো দরকার নেই। একটু ছোট উত্তর আসলে বা কোনো হয়তো জানতে চাইছে এই উক্তির বক্তাকে, এই ধরনের প্রশ্ন থাকলে তুমি উৎসটাকে যোগ করে দেবে। আদারওয়াইজ যদি কেন, কিভাবে, এই জিনিসগুলো জানতে চাই, সেক্ষেত্রে একটু লেন্দি উত্তর হয়, ভিএসএ কিউ এর 1 লাইন 1.5 লাইনের কাছে চলে যায়, তো এই জায়গায় তোমার উৎস লেখার দরকার নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসবো বড় প্রশ্নের ক্ষেত্রে। বড় প্রশ্ন মানে তোমাদের 3 নাম্বার অথবা 5 নাম্বার, 3 নাম্বার অথবা 5 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই এরকম উৎস বলে তুমি একটুখানি লিখে দেবে, উৎস বলে লিখে দেবে, ঠিক আছে, উৎস বলে লিখে দেবে, দিয়ে তুমি উৎসটা লিখে দেবে, তারপরে তুমি তোমার লেখা লিখতে শুরু করবে। সেক্ষেত্রে 3 নাম্বার এবং 5 নাম্বারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গল্প, কবিতা, প্রবন্ধ, কোনি, হ্যাঁ তোমার নাটক যাই থাকুক না কেন, তোমাকে কিন্তু উৎস মাস্ট লিখতে হবে, এই জায়গাটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে 3 নাম্বার এবং 5 নাম্বারের মানে মার্কের যে প্রশ্নগুলো থাকে, সেক্ষেত্রে আমরা দেখি অনেক সময় ভাঙা প্রশ্ন দেখতে পাই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে দুটো পার্টে, মানে যটা পার্টে প্রশ্ন ভাগ থাকবে তটা পার্টে, মেনলি দুটো থাকে বলে আমি এখানে দুটো লিখেছি, ধরো 3টে পার্টে রয়েছে, তোমাকে 3টে পার্টেই কিন্তু প্রশ্ন ভাগ করে লিখতে হবে। কেমন করে বিভক্ত করে লিখতে হবে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মনে করো তুমি এখানে 3-এর দাগে 2-এর অ্যান্সারটা করছো, এখানে দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন তুমি এরকম করে একটা বক্স করে দেবে, তোমার এখানে একটা অ্যান্সার থাকবে, নেক্সট আবার একটা তুমি বক্স করে দেবে, দিয়ে এখানে আরেকটা অ্যান্সার তুমি লিখতে শুরু করলে। এই উত্তরটা একটা লাইন হলো, সাপোজ 1 লাইন হলো, তারপরে উত্তরটা যেহেতু 3 নাম্বারের প্রশ্ন, সেই হিসেবে প্রথম লাইনে হয়তো বক্তাকে এই উক্তির তাৎপর্য লেখো, এই প্রশ্ন দিল, তো সেক্ষেত্রে তোমার একটু লেখাটা হলো 2 নাম্বার, 3 লাইন, তোমার যতটা হলো, তুমি যতটাই তোমার বক্তব্য প্রকাশ করবে সেটা 3 নাম্বার অনুযায়ী। তো সেই জায়গায় কিন্তু তোমাকে এই রকম দুটো ভাগ করে দিতে হবে, কারণ তুমি যদি টিচারকে বোঝাতেই না পারো, তোমার ওই দুটো পার্টের উত্তর আলাদা আলাদা, তাহলে কিন্তু সেক্ষেত্রে টিচারকে যদি কষ্ট করে খুঁজে নিতে হয়, তুমি কিন্তু নাম্বার কম পাবে। তো সেই জায়গায় তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে যে আমি দুটো প্রশ্ন যদি লিখি, দুটো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমি আলাদা আলাদা বক্স করে দেবো। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই দুটো দাগ নাম্বার, মনে করো তোমার এই দুটো দাগ নাম্বার, তুমি 1-এর দাগ লিখেছো, তারপরে হয়তো 2-এর দাগ, আমি এখানে এক্সাম্পল হিসেবে 3-এর দাগই ধরে নিলাম, এক্ষেত্রে এই দুটো দাগ নাম্বারের ক্ষেত্রে মাঝখানে একটু স্পেস দেবে, এখানে আমার দাগ নাম্বার শেষ, তুমি একটা লাইন টেনে দাও, এটা থেকে তোমার একটা অন্য, পুরোটা লাইন টানার দরকার নেই, তুমি একটুখানি লাইন টেনে দাও, দিয়ে তারপরে তোমার অন্য দাগ নাম্বার শুরু। কেউ যদি লাইন নাও টানো, তাহলে তুমি চেষ্টা করবে এই দুটো দাগ নাম্বারের আলাদা আলাদা দাগ নাম্বারের মিডিলে একটু ফাঁকা দেওয়ার, তাহলে খাতাটা দেখতে সুন্দর লাগে, টিচারের পড়তে সুবিধে হয়। এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই তোমাকে বাংলা পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। রচনার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে সেখানে 6টা 7টা পয়েন্ট লেখার চেষ্টা করবে, তুমি যতটা বেশি পয়েন্ট লিখবে সেক্ষেত্রে তোমার নাম্বারটা ততটা ইমপ্রুভমেন্ট হবে। তোমার এপাশে সূচনা রইলো, এপাশে উপসংহার রইলো, মাঝখানে যেই তথ্যগুলো চাইছে তুমি সেই টাইপের কিছু পয়েন্ট দিলে, তো এই জায়গা থেকে এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা গোটা বইটা এই কদিনে কিন্তু রিভিশন দিতে শুরু করে দাও। তোমরা যারা এখনো পড়োনি তারা
শুরু করে দাও। আর যারা মনে করছো যে আমাদের হয়ে গিয়েছে, তাদের জন্য তো স্টাডি প্ল্যান আমি বলেই দিয়েছি। ওভারঅল সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো ভিডিওটা তো তুমি দেখলে, এরপরে তুমি আমাকে কথা দাও যে তুমি পারবে, তোমাকে পারতে হবে। এবং প্রত্যেকটা ডেলি চার্ট, আমি যে এখানে তোমাকে ডের যে চার্টগুলো লিখে দিয়েছি, ডে 4, ডে 1, তুমি এগুলো কমপ্লিট করবে। তুমি এগুলো এক একটা করে কমপ্লিট করবে এবং কমপ্লিট হয়ে গেলে তুমি লিখে দেবে কি ডান। আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে এই ডান বলে লিখে কমেন্ট করবো। আমি দেখব কতজন ভাই বোন এই রুটিনটা ফলো করে পড়েছে এবং তাদের পরীক্ষায় নাম্বার ইমপ্রুভমেন্টটা শুধু দেখবে। এই রিভিশনের যে কি গুরুত্ব, প্রত্যেকটা গল্প কবিতা তোমরা ভালো করে রিডিং দেবে, ভালো করে রিডিং দেবে, এটা হচ্ছে সবার আগে জরুরি। যে কোনো গল্প কবিতা প্রবন্ধ যাই হোক, তুমি কোনো কিছু পড়ো আর নাই পড়ো, তুমি সবার আগে ভালো করে রিডিং পড়বে। 3 থেকে অন্তত চেষ্টা করবে 2 থেকে 3 বার ওই গল্প কবিতাটাকে রিডিং দেওয়ার। বুঝতে পেরেছো? তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করব সবাই এই রুটিন ফলো করে অনেক ভালো করে তোমরা রিভিশন দেওয়া শুরু করে দেবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।